হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা সমন্বয় ও নিঃসরণ এই চ্যাপ্টারটা ফুল একেবারে তছনছ করে দিব, ঠিক আছে? সো অবশ্যই মনোযোগ সহকারে তোমাদের ক্লাসটা দেখতে হবে। দেখো, সমন্বয় ও নিঃসরণ, এই যে শব্দটা, একটা হচ্ছে সমন্বয় আর একটা কি ভাইয়া নিঃসরণ। সো আমাদের ফার্স্টে ভাইয়া সমন্বয় জিনিসটা কি এইটা ভালোভাবে জানতে হবে। দেখো, সমন্বয় হলো মূলত বিভিন্ন কার্যাবলীকে এক সূত্রে গ্রথিত মিন্স গাথা, দেন সংযুক্ত বলতে যুক্ত করে এন্ড সংঘবদ্ধ করার প্রক্রিয়াটাই হচ্ছে কি সমন্বয়। সো এখানে দেখো, এই যে একজন লোক এই যে আহার করতেছে, এই যে মানে কোন একটা কিছু ধরো খাচ্ছে, ধরো ফর এক্সাম্পল একটা আপেলই সে খাচ্ছে, এই লোকটা খাওয়ার পর এইভাবে নালি দিয়ে তোমার পরিপাক তন্ত্রে যাবে। এই যে পরিপাক তন্ত্রে যায় কি হবে? পরিপাক হবে। দেন পরিপাক হওয়ার পর যে আপেলটার মধ্যে থাকা যে পুষ্টি উপাদানগুলা, হ্যাঁ, ওইগুলা তোমার কি হবে? ওইগুলা তোমার শরীরের বিভিন্ন জায়গায় পৌঁছে যাবে। ওকে, শরীরের এই যে এইখান থেকে শরীরের বিভিন্ন জায়গায় এভাবে পৌঁছে যাবে পুষ্টি উপাদানগুলো। ওকে, দেন পুষ্টি উপাদানটা যে যাচ্ছে ওইটা হচ্ছে ভাইয়া পরিবহন। সো এখানে পরিবহন কাজে লাগছে। দেন সর্বশেষে এই অপ্রয়োজনীয় উপাদানগুলা, যেগুলা পুষ্টি উপাদান না, ওইগুলা বজ্র আকারে তোমার পরিবেশে চলে যায়। ওকে, বুঝাইতে পারছি? সো আমরা যদি একটা অ্যানিমেশনের মাধ্যমে দেখি, এই যে দেখো, এখানে একজন লোক খাচ্ছে, এখন তার খাবারটা এই যে দেখছো, এই যে নালী হয়ে নিচে যাচ্ছে, দেন এই যে দেখো পরিপাক তন্ত্রে গেল, দেন খাবারটা এই যে দেখো বিশ্লেষিত মানে টুকরা টুকরা হয়ে গেল। হ্যাঁ, তারপরে এই যে খাবারগুলা বিভিন্ন শরীরের পুষ্টি উপাদানগুলা বিভিন্ন অংশে এই যে দেখো চলে যাচ্ছে, বিভিন্ন অংশে পুষ্টি উপাদানটা পরিবহন হয়ে যাচ্ছে। আর অপ্রয়োজনীয় যে বজ্র পদার্থটা ওইটা তোমার বের হয়ে যাবে শরীর থেকে। ওকে, এই যে এটা মূলত রেচনের কাছে আমরা সামনে দেখব বিষয়টা। সো আপাতত এটা তো বুঝতে পারছো, তাই না? এখন আমি তো তোমাদের এই সমন্বয় জিনিসটা বুঝাতে চাচ্ছি। দেখো, তোমার ধরো একটা শিল্প কারখানা আছে, যেখানে তোমার সাইকেল উৎপাদন করে। সো সাইকেলের ক্ষেত্রে ভাইয়া কি শিল্প কারখানার মধ্যে সাইকেলটা কি একজন লোক তৈরি করেন না, সাইকেলটা বিভিন্ন মানুষ, এরকম অনেক অনেক মানুষ কিন্তু সাইকেলের বিভিন্ন পার্টস তৈরি করে, এক একজন এক একটা পার্টস নিয়ে কাজ করে। সো এই ক্ষেত্রে ভাইয়া তোমার সাইকেলের ব্রেকটা একজন নিয়ে কাজ করে, তারপর সিট, তারপর প্যাডেল, দেন সাইকেলের যে চেইনটা না এইটা একজন কাজ করে, তারপর সাইকেলের চাকাটা একজন নিয়ে কাজ করে, টায়ার, এইরকম ভাবে সাইকেলের বডি একজন, এইভাবে এক একজন এক একটা নিয়ে কাজ করে আর কি। পরবর্তীতে সবার সম্মিলিত কাজটার মাধ্যমে সবগুলা পার্টস টুকরা জোড়া দেওয়ার পর এটা একটা সাইকেলে পরিণত হয়। সো এটা কিন্তু একটা সমন্বয়ের একটা এক্সাম্পল, ঠিক আছে? সো সমন্বয় জিনিসটা আমরা বুঝলাম। দেন আমরা আসি এখন নিঃসরণ কি। দেখো, জীবদেহ থেকে বজ্র পদার্থ যেমন ঘাম, কার্বন ডাইঅক্সাইড, মূত্র ইত্যাদি বের করে দেওয়াকে নিঃসরণ বলা হয়। বুঝছো? নিঃসরণ মানে বের হয়ে যাওয়া। ওই যে আমরা কিছুক্ষণ আগে একটা অ্যানিমেশন দেখছি, ভিডিও। সো ওইখানে খাবারটা মূলত খাওয়ার পর এর পুষ্টি উপাদানগুলো শরীরে ভাগ হয়ে যাওয়ার পর ওইটা কিন্তু ভাইয়া তোমার এই অপ্রয়োজনীয় যে বজ্র পদার্থটা ওইটা কিন্তু নিঃসরণ হয়ে গেছে। ওকে, সো তারপরে আমরা দেখি, এই যে দেখো প্রাণী দেহের সমন্বয় তাহলে কি। আমরা এই চ্যাপ্টারে দুইটা জিনিস, একটা হচ্ছে প্রাণী দেহের সমন্বয় আর একটা হচ্ছে তোমার উদ্ভিদ দেহের সমন্বয়। সো ফার্স্টে আমরা প্রাণী দেহের সমন্বয়টা দেখি। দেখো, কারো দুঃখে তোমার কান্না পাই, কারো খুশিতে তুমি খুশি হও, পরীক্ষায় ভালো ফল করলে তোমার আনন্দ হয়। এই কাজগুলো ঘটে বিভিন্ন উদ্দীপকের কার্যকারিতার ফলে। হ্যাঁ, সো এটা যদি আমি একটু ভাইঙ্গা বুঝাই, সো এটা এমন ভাবে হয় জিনিসটা। দেখো, তোমার এই যে ধরো তুমি তোমার বন্ধু পিছনের বেঞ্চে বসছে, আর তুমি কি করছো? ফার্স্ট বেঞ্চে বসছো, মানে বন্ধুর আগের বেঞ্চে বসছো। সো এখন তোমার বন্ধু দোস্তামি করে তোমাকে একটা ধুম করে এরকম একটা ঘুষি মেরে দিল। সো বুঝছো, এখন তোমাকে ঘুষি মারছে, তুমি তো আর বসে থাকবা না, তুমিও কি করছো? ধুম করে তোমার বন্ধুকে মানে বসাই দিচ্ছে একটা ঘুষি। সো এই কাজটা ভাইয়া, এই কাজটা কিভাবে হয়? হ্যাঁ, এই কাজটা কিভাবে হয়, এটার মধ্যে মূলত একটা কাজ করে তোমার স্নায়ুতন্ত্রের একটা ব্যাপার আছে, নার্ভাস সিস্টেম। সো ওইটা আমরা পড়বো। সো আপাতত একটু ধারণা দিই। দেখো, তোমার বন্ধু ধরো তোমাকে একটা পিছন থেকে একটা ঘুষি মারলো। সো এখন এই যে ঘুষিটা তোমার ধরো এই যে পিঠে মারলো ঘুষিটা, এখন এই পিঠের মধ্যে স্নায়ুতন্ত্র থাকে।
এগুলো আমরা দেখবো। স্নায়ু কোষ থাকে, নিউরন থাকে, বাট আমরা এটা জানি নার্ভ বা স্নায়ুতন্ত্র থাকে। হ্যাঁ, স্নায়ুতন্তু থাকে লম্বা লম্বা তোমার, এটা অনেকটা তোমার সুতার মতো ধরতে পারো, পরবর্তী ডিটেলসে বুঝাবো না। এইটা মূলত সিগন্যাল গুলাকে আছে না পরিবহন করে। সো আমরা আগে এটা বুঝি। তো তোমার বন্ধু তোমার পিঠে এভাবে একটা ঘুষি মারলো, পাঞ্চ করলো। হ্যাঁ, পাঞ্চ মারার পর সো এইখানে থাকা যে স্নায়ুতন্তু গুলার না, ওই স্নায়ুতন্ত্রের কাজই হচ্ছে ভাইয়া মানে সিগন্যাল গুলা তোমার স্নায়ুতন্ত্রে পৌঁছায় দেওয়া। স্নায়ুতন্ত্র বলতে ওই যে মস্তিষ্ক আছে, দেন মেরুরজ্জ আছে, আরেকটা আছে। সো ওইগুলা জানবো না আমরা, ক্লাস 8 লেভেলে জাস্ট আমরা জানবো তোমার মস্তিষ্ক আর মেরুরজ্জ বা মেরুদণ্ডের যে পার্টসটা, এই দুইটা কাজ। আচ্ছা যাই হোক, সো ওই যে ঘুষির পাঁচটার যে সিগন্যালটা স্নায়ুতন্ত্র এটা ক্যাপচার করছে, ক্যাপচার করে সে কি করবে তোমার মস্তিষ্কে পাঠিয়ে দিবে। হ্যাঁ, ধরো এখানে আমাকে ঘুষি দিচ্ছে কেউ, সো এখানে থাকা স্নায়ুতন্ত্র এভাবে 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 আমার মস্তিষ্কে পৌঁছে যাবে। হ্যাঁ, মস্তিষ্কের যে ব্রেইনটা ওইটাতে পৌঁছে যাবে। তো এখন তোমার ব্রেইন ভাইয়া সিদ্ধান্ত নিবে যে ও তো আমাকে ঘুষিটা মারলো, এখন আমি যে ওকে রিপ্লাইটা দিব, সো ওইটা কি এমন ভাবে হবে যে এমন এক লাথি বা এমন এক ঘুষি দিব যেন সে মানে উপরে চলে যায়, মানে উপরের টিকিট কনফার্ম করব, নাকি এমন ভাবে ঘুষিটা দিব যেন সে হসপিটালে চলে যায়, নাকি তাকে এমন ঘুষি দিব মানে কিছুক্ষণ চিল্লাচিল্লি করে আবার মানে ঠিক হয়ে যায় এমন ঘুষি। সো এটা ব্রেইনে মানে তাৎক্ষণিকভাবে মানে একেবারে মানে মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিবে। সিদ্ধান্ত নিয়ে তোমার এই যে স্নায়ুতন্ত্র আছে না, যার কাজ হচ্ছে সিগন্যাল গুলা পরিবহন করা। সো স্নায়ুতন্ত্রের মাধ্যমে তোমার এই যে হাতের পেশি বা তুমি যদি পা দিয়ে আঘাত করতে চাও পায়ের পেশির মধ্যে চলে যাবে। ধরো আমি হাত দিয়ে আঘাত করবো, সো হাতের পেশির মধ্যে এভাবে সিগন্যালটা পৌঁছে যাবে, দেন তুমিও তোমার বন্ধুকে ধুম করে একটা ঘুষি মারলো। সো এইভাবে মূলত তোমার কাজটা হয়, বুঝছো? ওই যে নার্ভ বা স্নায়ুতন্তু গুলা ওইগুলা মূলত সিগন্যাল গুলা পরিবহন করে যে ঘুষি দিব নাকি দিব না। ঠিক আছে, এইটা। সো আমরা এখন দেখো, আমরা যদি একটা ভিডিও দেখি, ভিডিও দেখলে আরেকটু ক্লিয়ার হবে। এই যে the brain details explode, দেখো জাস্ট আমি এটা পরে দেখাবো আবার, জাস্ট নার্ভাস সিস্টেমটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখি। এই যে দেখো, সো এই সমগ্রটা হচ্ছে নার্ভাস সিস্টেম। ওকে, এখন এই যে তোমার এই যে তন্তুগুলা বা তারের মতো হলুদ হলুদ গুলা, এইগুলা হচ্ছে তোমার স্নায়ু তন্তু, বুঝছো? এইগুলার মাধ্যমে মূলত সিগন্যাল পৌঁছায়। আর সিগন্যালটা মূলত সিদ্ধান্ত নেই কোন একটা কিছুর, সিদ্ধান্তটা নেই মূলত এই যে ব্রেইনের মধ্যে থাকা স্নায়ুতন্তুগুলো। হ্যাঁ, ব্রেইন সিদ্ধান্ত নেই। দেন এই যে এখানে এইটা হচ্ছে মেরুদণ্ড, মেরুদণ্ডের মধ্যে মেরুরজ্জু আছে, এগুলা দেখবো আমরা। সো এইগুলার মধ্যে মূলত এই সিগন্যাল গুলা পৌঁছায়, বুঝছো? সারা দেহে এরকম জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে স্নায়ুতন্তু। ওকে, আচ্ছা, সো এইটাই, এটা আমরা পরবর্তীতে আবার ফুলটা দেখবো না। আচ্ছা, সো এখন আমরা এই যে এখন আসি। সো তারপর আমরা দেখি কি বলছে। দেখো আমাদের এখন আমি যে তোমাদের একটা কথা বলছি নার্ভ বিষয়টা কি, যে নার্ভ বিষয়টা এখানে ব্যাখ্যা করা হয়েছে। নার্ভ হলো স্নায়ুতন্ত্রের একটি গঠন যা মূলত অসংখ্য স্নায়ুতন্তু দিয়ে তৈরি। সো এই যে অসংখ্য স্নায়ুতন্তু দিয়ে তৈরি, তন্তু বলতে এই যে এইরকম লম্বা লম্বা অংশগুলা, ঠিক আছে, এইগুলো হচ্ছে তন্তু সারা দেহের মধ্যে ছড়িয়ে আছে। সো নার্ভ হলো স্নায়ুতন্ত্রের জাস্ট একটা গঠন যেটা অসংখ্য স্নায়ুতন্তু দিয়ে তৈরি ভাইয়া। এগুলো মস্তিষ্ক, মেরুদণ্ড, শরীরের বিভিন্ন অঙ্গের মধ্যে বার্তা আদান প্রদান করে। সো আমরা বুঝছি স্নায়ুতন্তু বা নার্ভ জিনিসটা কি। আচ্ছা, দেন আমরা নেক্সটে যাই। দেখো, দেহের বিভিন্ন অংশের উদ্দীপনা বহন করা, দেহের বিভিন্ন অঙ্গের কাজের সমন্বয় সাধন করা, পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করা স্নায়ুতন্ত্রের প্রধান কাজ। বুঝছো? স্নায়ুতন্ত্র সমগ্র যে নার্ভাস সিস্টেমটা আমরা যে ভিডিওতে দেখছি, মানে একেবারে মাথা থেকে একেবারে সারা শরীর পর্যন্ত সমস্ত যে তোমার স্নায়ুতন্ত্রের মধ্যে যে মাধ্যমে যে সিগন্যালগুলো আদান প্রদান হচ্ছে, ওই সমস্তটাকে বলে স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম। সো এখানে জাস্ট একটা এক্সাম্পল দিছি। দেখো আমি আবার বলি, দেহের বিভিন্ন অংশের উদ্দীপনা বহন করা, দেহের বিভিন্ন অঙ্গের কাজের সমন্বয় সাধন করা, পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা, এটা হচ্ছে ভাইয়া স্নায়ুতন্ত্রের প্রধান কাজ। দেখো এখানে এই যে এটা হচ্ছে ভাইয়া সূর্য, এটা কি ভাইয়া সূর্যটা, ঠিক আছে? সূর্য থেকে আলো এই বইয়ের মধ্যে এসে পড়ছে, সূর্য থেকে ভাইয়া আলো কি হচ্ছে এই বইয়ের মধ্যে পড়ছে। সো কোন একটা জায়গা থেকে যখন আমরা যেই বস্তুটাকে আমরা দেখব, মূলত ওই বস্তু থেকে আলো যখন আমাদের চোখে আসে তখনই কেবল আমরা এই বস্তুটাকে দেখতে পাবো। সো এখানে বস্তুটা কি? এখানে বস্তুটা হচ্ছে ভাইয়া বই।
সো সূর্য থেকে যখন বইয়ের মধ্যে আলোটা পড়ছে, আলোটা তখন প্রতিফলিত হয়ে যখন আমাদের চোখের রেটিনার মধ্যে পড়বে, তখনই কেবল আমরা এই বস্তুটা দেখতে পাবো। সো এই যে এটা হচ্ছে ম্যাম, ঠিক আছে, এটা হচ্ছে ম্যাম। সো এই ম্যাম কি করলো, বইটাকে দেখলো, দেন ম্যামে বইটাকে দেখার পর ম্যাম বলবে যে তুমি এই বইটা থেকে কিছু ম্যাথ সলভ করো। হ্যাঁ, সো এই যে কথাটা বলবে, এটা কিভাবে কাজ করতেছে, এই ম্যামের এই বিষয়টা কিভাবে কাজ করতেছে। সো বই থেকে যখন আলো পড়বে ম্যামের চোখের রেটিনার মধ্যে, তখন বইটা ম্যামে দেখতে পারবে। সো এই ম্যামের চোখের রেটিনা থেকে, তোমার ম্যামের চোখের যে রেটিনা না, ওইখানে স্নায়ুতন্তু থাকে, ওই যে সুতার মতো অংশগুলা যে দেখছিলাম হলুদ হলুদ, ওইগুলা থাকে। সো ওইগুলা কি করবে, তোমার সিগন্যালটা ম্যামের মস্তিষ্কের মধ্যে পৌঁছায় দিবে, ব্রেইনের মধ্যে পৌঁছায় দিবে। দেন ব্রেইন সিদ্ধান্ত নিবে, হ্যাঁ, যে ম্যাম বলবে যে স্টুডেন্টটাকে যে কিছু ম্যাথ সলভ করো। হ্যাঁ, এখন এই যে কথাটা, এই কথাটা কি করবে, ম্যাম তো চোখ দিয়ে এই বইটা দেখছে, এই কথাটা তখন কি করবে, এই কথাটা ব্রেইনে এই যে মুখের যে ঐচ্ছিক পেশি আছে না, এই মুখের ঐচ্ছিক পেশির মধ্যে সে ট্রান্সফার করে দিবে সিগন্যালটা। দেন তখন ম্যাম বলবে যে এই ম্যাথ বইটা থেকে কিছু ম্যাথ তুমি সলভ করো। বুঝছো, এভাবে মূলত কাজ করতেছে বিষয়টা। ওকে, দেন আমরা আরো নেক্সটে যাই। এই যে দেখো, প্রাণী দেহের যে তন্ত্র দেহের বিভিন্ন অঙ্গের সংযোগ রক্ষা করে, বিভিন্ন জৈবিক কার্যাবলীর সমন্বয় সাধন করে, উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করার মাধ্যমে পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে, তাকে স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম বলে। স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম, এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য 100%, 100%, 100%। স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম কাকে বলে? ওকে, দেন আমরা নেক্সটে যাই। দেখো, এরপর আসা যাক উদ্ভিদের সমন্বয় জিনিসটা কি। আমরা তো এতক্ষণ প্রাণীর সমন্বয়টা হালকা একটু বুঝলাম, দেন আরো বিস্তারিত সামনে গেলে বুঝবো। সো এখন আমাদের পড়াটা স্টার্ট হয়েছে, উদ্ভিদের সমন্বয় কি। উদ্ভিদের জীবন চক্রের পর্যায়গুলো যেমন অঙ্কুরোদ্গম। অঙ্কুরোদ্গম জিনিসটা কি, বীজ থেকে যখন চারাটা মাত্র তৈরি হয়, ওই লেভেলটাকে বলে অঙ্কুরোদ্গমন। দেন পুষ্পায়ন, পুষ্পায়ন বলতে ভাইয়া কি বুঝাই, যে এটা হচ্ছে অঙ্কুরোদ্গমন। পুষ্পায়ন বলতে ফুল সৃষ্টি, দেন ফল সৃষ্টি, এই যে ফল সৃষ্টি। বার্ধক্য প্রাপ্তি, বার্ধক্য প্রাপ্তি বলতে কি, মানে বয়স্ক হয়ে যাওয়া, বৃদ্ধ হয়ে যাওয়া, এরকম আর কি। সুপ্তাবস্থা, এই যে এটা হচ্ছে সুপ্তাবস্থা, অর্থাৎ তোমার কোন একটা উদ্ভিদ যখন তার বিকাশ এবং বৃদ্ধি থামিয়ে দেয় বা থেমে যাওয়ার যে ওই অবস্থাটা, এটাকে বললে ভাইয়া সুপ্ত অবস্থা। সো একটি সুশৃঙ্খল নিয়ম মেনে চলে উদ্ভিদের বৃদ্ধি ও চলন সহ বিভিন্ন শরীরবৃত্তীয় কাজগুলো অত্যন্ত সুশৃঙ্খল নিয়ম মেনে সম্পন্ন হয়। একটি কাজ অন্য কাজকে বাধা প্রদান করে না। এখন উদ্ভিদের তো বৃদ্ধি হয়, আমরা জানি, উদ্ভিদের কিন্তু ভাই আবার চলনও হয়। ওকে, এটা আমরা জানবো, একটু সামনে যাই। উদ্ভিদের চলনও হয়, এই যে দেখো, উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ, বিভিন্ন অঙ্গ সৃষ্টি ইত্যাদি উদ্ভিদ দেহে উৎপাদিত বিশেষ কোনো জৈব রাসায়নিক পদার্থের প্রভাবে হয়ে থাকে। উদ্ভিদের সকল কাজ নিয়ন্ত্রণকারী এই জৈব রাসায়নিক পদার্থটিকে ফাইটোহরমোন বা বৃদ্ধিকারক বস্তু বলা হয়। ভাইয়া এমসিকিউ বা তোমার কোশ্চেনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই যে এইটা ফাইটোহরমোন কাকে বলে, উদ্ভিদের সকল কাজ নিয়ন্ত্রণকারী এই জৈব রাসায়নিক পদার্থটিকে কি বলে, ফাইটোহরমোন বলে। এই সংজ্ঞাটা অবশ্যই ভালোভাবে পড়ে নেবা। আচ্ছা, দেন ফাইটোহরমোন এই যে দেখো, ফাইটোহরমোন কি হয়েছে, কোষে উৎপন্ন হয় এবং উৎপত্তি স্থল থেকে বাহিত হয়ে দূরবর্তী কোষের কার্যাবলী নিয়ন্ত্রণ করে। ধরো এখানে একটা উদ্ভিদ, ধরো জাস্ট এক্সাম্পল, এখানে একটা উদ্ভিদ। সো এখানে এই যে একটা ফাইটোহরমোন, এখানে একটা ফাইটোহরমোন কি হয়েছে, উৎপন্ন হয়েছে। এখন উৎপন্ন তো এখানে হয়েছে, এটা তো উৎপত্তি স্থল, কিন্তু উৎপত্তি স্থলে সে কাজ না করে সে কি করবে ভাইয়া, সে দূরবর্তী স্থানে এই ফাইটোহরমোনটা কাজ করবে। বুঝছো? আচ্ছা, দেন নেক্সটে যাই। যে রাসায়নিক বস্তুটি কোষে উৎপন্ন হয় এবং উৎপত্তি স্থল থেকে বাহিত হয়ে দূরবর্তী স্থানে কোষ বা কোষপুঞ্জের কার্যবলী নিয়ন্ত্রণ করে, সেটাই হচ্ছে ভাইয়া হরমোন। এটা আমাদের বইয়ে নাই হরমোন কাকে বলে, বাট এটা আমরা শিখে রাখবো যে হরমোন কাকে বলে। ওকে, এইটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, বাট একটু জানি না রাখবা। আচ্ছা, তারপর দেখো, আমরা তো জাস্ট উদ্ভিদের যে হরমোন, এইগুলো হচ্ছে উদ্ভিদের হরমোন, যেমন অক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন, অ্যাবসিসিক অ্যাসিড ও ইথালিন, এগুলো হচ্ছে উদ্ভিদের হরমোন। এখন উদ্ভিদের হরমোন ভাইয়া দুই প্রকার, একটা হচ্ছে বৃদ্ধিবর্ধক হরমোন। বৃদ্ধিবর্ধক বিষয়টা কি, যেটা মূলত তোমার বৃদ্ধি ঘটায়, ওইটাই বৃদ্ধিবর্ধক হরমোন, যেমন অক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন,
এগুলো হচ্ছে বৃদ্ধিবর্ধক হরমোন, আর এগুলো এমসিকিউর মধ্যে কিন্তু আসবে যে বৃদ্ধিবর্ধক হরমোন কোনগুলা। দেন বৃদ্ধিরোধক হরমোন, যে হরমোনগুলো বৃদ্ধি রোধ করে, মানে কমায়া দেয়, থামায়া দেয়, ওইগুলো হচ্ছে বৃদ্ধিরোধক, যেমন অ্যাবসিসিক অ্যাসিড ও ইথালিন, এগুলা ভাইয়া বৃদ্ধিরোধক হরমোন, বুঝতে পারছি। আচ্ছা, দেন আমরা নেক্সটে যাই। দেখো এটা হচ্ছে অক্সিন। সো অক্সিন মূলত ভাইয়া, অক্সিন মূলত তোমার কি করে, উদ্ভিদকে বৃদ্ধি করতে সাহায্য করে, উদ্ভিদের বৃদ্ধি ঘটায় অক্সিন, বুঝছো? অক্সিন কি করে, উদ্ভিদের বৃদ্ধি ঘটায়। দেন এখানে আরেকটু কাজ আছে, এগুলো আমরা জানবো, জাস্ট এখন এখানে আসি। দেখো চার্লস ডারউইন এ হরমোন প্রথম আবিষ্কার করেন। এই যে তোমার এমসিকিউর মধ্যে কিন্তু আসতে পারে বা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসতে পারে যে কে সর্বপ্রথম অক্সিন আবিষ্কার করে। চার্লস ডারউইন এ হরমোন প্রথম কি করছে ভাইয়া, আবিষ্কার করছে। আচ্ছা, তারপর তিনি উদ্ভিদের ভ্রূণমুকুল আবরণীর উপর আলোর প্রভাব লক্ষ্য করেন। আচ্ছা, ভ্রূণমুকুল আবরণী কি? ভ্রূণমুকুল আবরণী বলতে আমরা আমরা এই যে ভ্রূণটা দেখতেছি, এই ভ্রূণের উপর যে আবরণটা, ওইটা হচ্ছে ভ্রূণমুকুল আবরণী। এটা আপাতত ভ্রূণ না, ভ্রূণটা হচ্ছে এর আগের স্টেপটা আর কি। সো এই যে এরকম আর কি, ধরো এটা হচ্ছে একটা ভ্রূণ, এই ভ্রূণের উপর ধরো এটা একটা আবরণ, ঠিক আছে? এই ভ্রূণটার উপর যে আবরণটা ঘিরে আছে এটি হচ্ছে ভ্রূণমুকুল আবরণী। আচ্ছা, আলোর প্রভাব লক্ষ্য করেন, তিনি এই ভ্রূণমুকুল আবরণীর উপর আলোর প্রভাব লক্ষ্য করছে এবং দেখছে যে যখন আলো তির্যক ভাবে একদিকে লাগে তখন ভ্রূণমুকুল আবরণী আলোর উৎসের দিকে বাঁকা হয়ে বৃদ্ধি লাভ করে। এই যে দেখো এখান থেকে ধরো এটা হচ্ছে তোমার সূর্যটা, এই সূর্য থেকে আলো এভাবে তির্যক ভাবে এসে পড়ছে, তির্যক ভাবে এসে পড়ছে, তির্যক ভাবে এসে পড়ছে, এভাবে এসে পড়ছে, তখন এই যে তোমার এই অংশটা এটা কি করবে, সূর্যের দিকে বাঁকা হয়ে বৃদ্ধি লাভ করবে, এভাবে বেঁকে যাবে। সো এইটাই ভ্রূণমুকুল আবরণী আলো উৎসের দিকে বাঁকা হয়ে বৃদ্ধি লাভ করে। আর বৃদ্ধি লাভটা কি কিসের জন্য করে, অক্সিনের জন্য। আচ্ছা, ভ্রূণমুকুল আবরণীর অগ্রভাগে অবস্থিত রাসায়নিক পদার্থটি ছিল বৃদ্ধি সহায়ক হরমোন অক্সিন। সো এই যে এখানে একটা রাসায়নিক পদার্থ আছে, সেটা হচ্ছে অক্সিন। অক্সিন প্রয়োগে শাখা কলমের মূল গজায় ফলের অকালে ঝরে পড়া রোধ করে, বুঝছো? এগুলো কিন্তু এমসিকিউর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, দেন নেক্সটে আমরা যাই। এই যে দেখো আমরা তো এখানে দুইটা বিষয় দেখতে পাচ্ছি। দেখো এখানে সূর্য, এই যে সূর্য থেকে যখন আলো এভাবে এসে পৌঁছায় তখন কি করে, এই যে পাতাগুলা বা কাণ্ডের অংশটা এটা কিন্তু সূর্যের দিকে বেঁকে যায়। ওকে, সূর্যের দিকে বেঁকে যায়। আর সূর্যের আলোটা যখন কোন একটা উদ্ভিদের উপর এভাবে সরাসরি উপর থেকে লম্বভাবে এভাবে পড়ে তখন তোমার এইটা কিভাবে লম্বভাবে উপরের দিকে বৃদ্ধি পায়, বুঝছো? সোজাসুজি বৃদ্ধি পায়, বাঁকা হবে না কিন্তু। যখন তির্যক ভাবে পড়বে তখন বাঁকা হয়ে যাবে, বুঝতে পারছি? আচ্ছা, দেন আমরা দেখি জিবেরেলিন। আচ্ছা, জিবেরেলিন বিষয়টা কি দেখো, চারা গাছ, বীজপত্র, পত্রের বর্ধনশীল অঞ্চলে এদের দেখা যায়। এই যে পত্রের বর্ধনশীল অঞ্চলে এই যে এইগুলা, এই অংশগুলাতে এদের দেখা যায়। এর প্রভাবে উদ্ভিদের পর্ব মধ্যগুলোর দৈর্ঘ্য বৃদ্ধি পায়। পর্ব মধ্যগুলা কি, ধরো এটা হচ্ছে একটা উদ্ভিদ, হ্যাঁ, এই যে উদ্ভিদ, হ্যাঁ, এখন এই উদ্ভিদের যে এই অংশগুলা, এই অংশগুলা, এগুলো হচ্ছে পর্ব মধ্য, এগুলা দৈর্ঘ্য তোমার বৃদ্ধি পায়। এর জন্য খাটো উদ্ভিদে এ হরমোন প্রয়োগ করলে উদ্ভিদটি অন্যান্য সাধারণ উদ্ভিদ থেকে অধিক লম্বা হয়। সো এই যে তোমার মূলত এই কি বলে জিবেরেলিন মূলত কি করা হয়, খাটো উদ্ভিদে প্রয়োগ করা হয়। খাটো উদ্ভিদে প্রয়োগ করলে কি হয়, চারা গাছের মানে লম্বা হয়ে যায়, দৈর্ঘ্যটা বৃদ্ধি হয়ে যায়। বীজের সুপ্তাবস্থা কাটাতে এর কার্যকারিতা রয়েছে। আমরা তো সুপ্তাবস্থা জিনিসটা বুঝলাম, যে অবস্থায় মূলত উদ্ভিদ তার বিকাশ এবং বৃদ্ধি স্থগিত মানে থামিয়ে দেয়, ওইটা হচ্ছে সুপ্তাবস্থা। আর এই সুপ্তাবস্থা যদি আমি কাটাতে চাই, রোধ করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের এই যে জিবেরেলিন প্রয়োগ করতে হবে, জিবেরেলিন যে হরমোনটা, বুঝছি? আচ্ছা, দেন ইথিলিন। সো ইথিলিনের নামটা আমরা অনেক জায়গায় শুনছি। ইথিলিন মূলত তোমার ফল যে পাকতে ওইটাতে সাহায্য করে, ফল পাকাতে। সো এখানে দেখো এই যে একটা আম দেখতে পারতেছো, এটা কিন্তু পাকা আম। কিছুদিন পর দেখবা এই আমটা কাঁচা না, এই আমটাও দেখবা পাকা হয়ে যাচ্ছে, পাকতে শুরু করে দিচ্ছে আর কি। সো কেন, কারণ এই যে এইটার মধ্যে, এই পাকা আমটার মধ্যে ইথিলিন আছে। এই ইথিলিন কি করবে, এই ইথিলিনের প্রভাবে এই আমটাও পেকে যাবে কিছুদিন পর। আচ্ছা, সো তারপর দেখো এই হরমোনটি একটি গ্যাসীয় পদার্থ, ইথিলিনটা মূলত একটা গ্যাসীয় পদার্থ। সো আমরাও কিন্তু অনেক সময় আমাদের বিভিন্ন দোকানে দেখবে ইথিলিন এভাবে স্প্রে করে মূলত ওই যে ফলগুলাকে, ফলের উপর দেওয়া হয় যেন ফলগুলা কিছুদিনের মধ্যে পেকে যায়। সো এই ইথিলিনটা একটা গ্যাসীয় পদার্থ, একটি ফল পাকাতে সাহায্য করে, বুঝলাম। এই হরমোন ফল, ফুল, বীজ, পাতা ও মূলেও দেখা যায়। তারপর ইথিলিন বীজ এবং মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করে, চারা গাছের কাণ্ডের বৃদ্ধি ঘটিয়ে চারা গাছকে লম্বা হতে সাহায্য করে, ফুল এবং ফল সৃষ্টির সূচনা করে। ইথিলিন পাতা, ফুল এবং ফলের ঝরে পড়া ত্বরান্বিত করে। সো এগুলো কিন্তু ভালোভাবে শিখে রাখবে, কারণ এগুলো এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া। সো বুঝছো? আচ্ছা, তারপর আমরা দেখি চলন। চলন জিনিসটা কি?
উদ্ভিদরা অন্যান্য জীবের মতো অনুভূতি ক্ষমতা সম্পন্ন, এজন্য অভ্যন্তরীণ বা বহি উদ্দীপক উদ্ভিদ দেহে যে উদ্দীপনা সৃষ্টি করে তার ফলে উদ্ভিদেও চলন ও বৃদ্ধি সংঘটিত হয়। এসব চলনকে ট্রফিক চলন বলা হয়। সো এইটাও ইম্পর্টেন্ট, ট্রফিক চলন। দেখো আমি তোমার এই স্টার গুলো দিয়ে দিচ্ছি, এটাও অনেক ইম্পর্টেন্ট, এটা অনেক ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা দেখো এখন আমরা চলন একটা বিষয়, এখানে এই চলনটা আমরা দেখি উদ্ভিদের চলন আবার কি। দেখো আর আরেকটা বিষয় হচ্ছে অভ্যন্তরীণ এবং বহি উদ্দীপক, এই দুইটা বিষয় এগুলা থেকে এমসিকিউ অনেক সময় আসে। ফার্স্টে আমরা দেখি যে চলন বিষয়টা কি। দেখো তোমার সূর্য যখন তির্যক ভাবে বা লম্বভাবে যেভাবে পড়ুক না কেন, এভাবে যখন এভাবে পড়ার পর এই যে অংশটা এটা কিন্তু সূর্যের দিকে এভাবে বেঁকে গেছে। সো এখানে কিন্তু চলন হচ্ছে, এভাবে এভাবে বেঁকে যখন বৃদ্ধি হবে তখন কি চলতেছে না, চলন হচ্ছে না, একদিক থেকে এইভাবে মুভ করতেছে না। সো এইটা চলন, উদ্ভিদের জন্য এটা চলন। আর আমরা জানি উদ্ভিদের জীবন আছে, হ্যাঁ উদ্ভিদের জীবন আছে, সো এটা আমরা সবাই জানি। সো এটা হচ্ছে তোমার চলন। আর এখানে একটা অভ্যন্তরীণ আর বহি উদ্দীপক বলছে। দেখো আমাদের এই যে উদ্ভিদের এই অংশে দেখো অক্সিন আছে, অক্সিন আছে না। এখন এই অক্সিনের প্রভাবে কি হয়, উদ্ভিদটা বৃদ্ধি পায়, উদ্ভিদটা কি বাড়ে। সো এই অক্সিনটা হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপক, অক্সিনটা কি অভ্যন্তরীণ উদ্দীপক। আর সূর্য ধরো এখান থেকে আলো এখান থেকে এভাবে আলো দিচ্ছে। সো আলো দেওয়ার পর এই যে তোমার এই গাছটার এই অংশটা কি এভাবে বেঁকে যাচ্ছে না সূর্যের দিকে। সো এটা কি, এটা হচ্ছে বহি উদ্দীপক। মানে উদ্দীপক বা উদ্দীপনা বলতে কি, উদ্দীপনা বলতে সাড়া দেওয়া, এরকম একটা কিছু আর কি। সো অক্সিজেন হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপক, আর তোমার সূর্যের যে আলোটা বা সূর্যটা এটা হচ্ছে বহি উদ্দীপক, বহি উদ্দীপনা দিচ্ছে, বাহির থেকে উদ্দীপনা দিচ্ছে। আচ্ছা দেন আলোর প্রতি উদ্ভিদের সাড়া দেওয়ার পরীক্ষণ। দেখো আমরা এখন এই পরীক্ষাটা করবো। সো এই পরীক্ষাটা করার জন্য অবশ্যই তোমাকে এরকম একটা কোটা নিতে হবে, হ্যাঁ। দেন এরকম একটা তোমার ছিপি নিতে হবে, ছিপিটার মধ্যে যেন ছিদ্র থাকে, ছিদ্র দিয়ে এরকম একটা গাছ, এরকম একটা চারা গাছ এভাবে মানে ঢুকিয়ে দিতে হবে আর কি, ছিদ্র দিয়ে। দেন তোমার এখানে একটা বিষয়কে লক্ষ্য করতে পারতেছো, তুমি যদি এই যে কোটার মধ্যে যদি প্রয়োজনীয় পুষ্টি উপাদান এবং পানি টানি দিয়ে কিছুদিন রাইখা দাও, এই যে 3-4 দিন যদি রাইখা দাও, 3-4 দিন রাইখা দিলে দেখবা একটা পরিবর্তন লক্ষ্য করবা। আর এই পরিবর্তনটা হচ্ছে ভাইয়া তোমার এই যে তোমার বাহির থেকে এই যে এই দরজা জানালা থেকে তোমার আলো আসতেছে, তখন এই কি করবে, এই যে তোমার কাণ্ডটা, এই কাণ্ডটা তোমার এই জানালার দিকে বেঁকে যাবে বা সূর্যের আলোর দিকে বেঁকে যাবে, বুঝছো, সূর্যের আলোর দিকে বেঁকে যাবে। তাহলে আমরা কি বুঝছি যে এইটা হচ্ছে আলোকমুখী চলন, এটা হচ্ছে আলোকমুখী, এটা হচ্ছে আলোকমুখী চলন, বুঝছি ভাইয়া। যে চলনটা আলোর দিকে যায় ওইটা হচ্ছে আলোকমুখী চলন, কারণ আমরা জানি সূর্য যদি তির্যক ভাবে আলো দেয় তখন এর কাণ্ডটাও সূর্যের দিকে চলে যায়। আচ্ছা দেন এই যে মূলটা, এই মূলটা দেখো আলোর বিমুখী, আলোর বিমুখী হচ্ছে কিন্তু আলোর উল্টা দিকে হচ্ছে কিন্তু, হ্যাঁ আলো তো এই দিক দিয়ে পড়তেছে, বাট কাণ্ডটা কি করতেছে, সরি মূলটা কি করতেছে, মূলটা আলোর বিপরীত দিকে কিন্তু চলছে, এই যে এভাবে কিন্তু মূলটা বেঁকে গেছে। সো এটা হচ্ছে আলোর বিমুখী চলন। ওকে দেন দেখো আমরা এখন আসি ভাইয়া স্নায়ুতন্ত্র বিষয়টা কি। স্নায়ুতন্ত্র, দেখো স্নায়ুতন্ত্রের প্রধান অংশ হলো মস্তিষ্ক। এই যে মস্তিষ্কটা এটা হচ্ছে স্নায়ুতন্ত্রের প্রধান অংশ। আর এই মস্তিষ্কটার ভিতরে বাহিরে চারদিকে দেখো এই যে স্নায়ুতন্তু ঘিরে রয়েছে, স্নায়ুতন্তু। আচ্ছা উন্নত মস্তিষ্কের কারণে মানব সৃষ্টির সেরা জীব হিসেবে পরিগণিত হয়। মস্তিষ্ক অসংখ্য বিশেষ কোষ দ্বারা গঠিত, এরা নিউরন বা স্নায়ুকোষ নামে পরিচিত। হ্যাঁ মস্তিষ্ক অসংখ্য বিশেষ কোষ দ্বারা গঠিত, এরা নিউরন বা স্নায়ুকোষ নামে পরিচিত। এগুলো হচ্ছে স্নায়ুকোষ, আর একটা নাম হচ্ছে নিউরন। আচ্ছা স্নায়ুতন্ত্রে রয়েছে 100 বিলিয়নেরও বেশি নিউরন, এটা একটু শিখা রাখবা, অনেক সময় এমসিকিউর মধ্যে আসতে পারে। তোমার স্নায়ুতন্ত্রে 100 বিলিয়নেরও বেশি নিউরন রয়েছে। আচ্ছা স্নায়ুকোষ বা নিউরন এই জিনিসটা কি দেখো, স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একককে স্নায়ুকোষ বা নিউরন বলে, এটাও ইম্পর্টেন্ট। স্নায়ুতন্ত্রের গঠন বা কার্যকরী একককে ভাইয়া কি বলে, স্নায়ুকোষ বা নিউরন বলে। নিউরন মানব দেহের দীর্ঘতম কোষ। আচ্ছা সো আরেকটা বিষয় মনে রাখবা, তোমার জন্ম থেকে যে কয়টা নিউরন নিয়ে জন্মাইছো না, তোমার মৃত্যুর আগ পর্যন্ত এই কয়টাই নিউরন থাকবে, এর কিন্তু কোনো বৃদ্ধি হবে না, কারণ নিউরনে তোমার সেন্ট্রিওল থাকে না। হ্যাঁ সেন্ট্রিওল যদি থাকে না তখন তোমার মূলত ওই যে নিউরন তো এক প্রকার কোষ, ওই কোষগুলা মূলত বৃদ্ধি হয় বা বাড়ে, এরকম বাড়ে আর কি। হ্যাঁ
আচ্ছা, তো সেন্ট্রিওল এই নিউরনের মধ্যে নাই, আমরা দেখবো এটা। তো যার কারণে তোমার ওই যে কোষের সংখ্যা বৃদ্ধি পায় না, জাস্ট এটা দৈর্ঘ্য বৃদ্ধি পায়। সো বুঝছো? সো এরকম নিউরন মানবদেহের দীর্ঘতম কোষ। নিউরন দুইটি প্রধান অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে কোষ দেহ এবং আরেকটা প্রলম্বিত অংশ, এটা আমরা দেখবো। সো কোষ দেহ বলতে এই যে এই অংশটা হচ্ছে কোষ দেহ, আর প্রলম্বিত অংশ বলতে এই যে কোষ দেহের বাহিরের যে অংশগুলো প্রলম্বিত অংশ, দেন এইটা প্রলম্বিত অংশ। ওকে, আচ্ছা। সো তারপর দেখো কোষ দেহ, তো কোষ দেহ এই যে দেখো একটা হচ্ছে কোষ দেহ আর একটা হচ্ছে প্রলম্বিত অংশ। এখন আমরা কোষ দেহ জিনিসটা কি দেখি। কোষ দেহ নিউরনের প্রধান অংশ। সো এই যে এই সবটা চিত্র হচ্ছে ভাইয়া, এই সবটা চিত্র হচ্ছে আমাদের নিউরন কোষ, ঠিক আছে? সবটা কি ভাইয়া? আমাদের নিউরন কোষ। এখন এই নিউরন কোষটার দুইটা পার্ট, একটা হচ্ছে ভাইয়া কোষ দেহ, একটা হচ্ছে ভাইয়া কোষ দেহ, আর একটা হচ্ছে প্রলম্বিত অংশ। হ্যাঁ, প্রলম্বিত অংশ। আচ্ছা, আমরা এখন কোষ দেহ, জাস্ট এই অংশটা সম্পর্কে আমরা জানি, এইটা হচ্ছে কোষ দেহ। কোষ দেহ নিউরনের প্রধান অংশ, মানে মেইন জিনিসটা হচ্ছে কোষ দেহ। আচ্ছা, কোষ দেহ বিভিন্ন আকৃতির হয়, যেমন গোলাকার, ডিম্বাকার বা নক্ষত্রাকার। এইটা তোমার গোলাকারও হতে পারে, ডিম্বাকারও হতে পারে, আবার নক্ষত্রাকারও হতে পারে, বুঝছি? বিভিন্ন প্রকারের হতে পারে। আচ্ছা, কোষ দেহ কোষ আবরণী, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস দ্বারা গঠিত। আচ্ছা, সাইটোপ্লাজম বলতে কোনটা বোঝায়? এই যে এই অংশটা হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম এই অংশটা কি ভাইয়া? সাইটোপ্লাজম। দেন তোমার আর কি আছে? নিউক্লিয়াস বলতে এই যে ভিতরের যে এই অংশটা, এটা হচ্ছে ভাইয়া নিউক্লিয়াস। এটা কি ভাইয়া? নিউক্লিয়াস। এটা হচ্ছে ভাইয়া নিউক্লিয়াস। আর আরেকটা হচ্ছে কোষ আবরণী, অর্থাৎ এই যে কোষটাকে কেন্দ্র করে যে আবরণটা, এটা হচ্ছে কোষ আবরণ। ওকে, এই কোষে সেন্ট্রিওল থাকে না। এই যে মজার একটা বিষয়, সেন্ট্রিওল থাকলেই কেবল কোষ মূলত মানে অনেক কোষ তৈরি হয়, বাট সেন্ট্রিওল না থাকলে কোষ তৈরি হয় না। সো সেন্ট্রিওল থাকে না, যার কারণে নিউরনও তোমার বৃদ্ধি মানে বাড়ে না আর কি। যতগুলা নিউরন আছে অতগুলা নিউরনই থাকে, কোনো বৃদ্ধি হয় না, সৃষ্টি হয় না। তাই এরা অন্যান্য কোষের মধ্যে বিভাজিত হয় না। এই যে দেখছো, বিভাজিত হয় না। সো আমরা কোষ দেহটা, এই যে কোষ দেহের বর্ণনাটা আমরা দেখলাম। দেন এখন আমরা প্রলম্বিত অংশ, এই পার্টটা দেখি। কোষ দেহ থেকে উৎপন্ন শাখা প্রশাখাকে প্রলম্বিত অংশ বলে। দেখো, এটা তো তোমার কোষ দেহ, এই যে এটা ছিল কোষ দেহ, এই কোষ দেহ থেকে উৎপন্ন এই যে শাখা, এই শাখা প্রশাখাকে কি বলে ভাইয়া? এই শাখা প্রশাখাকে বলে প্রলম্বিত অংশ। প্রলম্বিত, এই যে প্রলম্বিত অংশ, কোষ দেহ থেকে উৎপন্ন শাখা প্রশাখাকে কি বলে ভাইয়া? প্রলম্বিত অংশ। এছাড়া দেখো এই যে অংশটা না, এই যে অংশটা, এইটাও কিন্তু প্রলম্বিত অংশ। এইটাও প্রলম্বিত অংশ ভাইয়া, বুঝছো? অর্থাৎ কোষ দেহ বাদে বাকি যা যা আছে সবই প্রলম্বিত অংশ। ওকে, সো প্রলম্বিত অংশ দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্সন আর একটা কি? ডেনড্রন। বুঝছি আমরা? প্রলম্বিত অংশ ভাইয়া দুই প্রকার, একটা কি ভাইয়া? অ্যাক্সন, আর একটা কি ভাইয়া? ডেনড্রন। ওকে, ক্লিয়ার? এখন আমরা অ্যাক্সন কি ডেনড্রন কি এইটাও ক্লিয়ার হবে। দেখো, অ্যাক্সনে আসি। সো কোষ দেহ থেকে উৎপন্ন লম্বা সুতার মতো অংশকে অ্যাক্সন বলে। আমরা ফার্স্টে অ্যাক্সন দেখি। এটা তো কোষ দেহ থেকে, যে এই কোষ দেহ থেকে তো এই যে লম্বা সুতার মতো অংশটা যে তৈরি হয়েছে, এই সবটাকে বলে ভাইয়া অ্যাক্সন। এই সবটাকে কি বলে ভাইয়া? অ্যাক্সন বলে। কোষ দেহ থেকে উৎপন্ন লম্বা সুতার মতো অংশকে অ্যাক্সন বলে। ক্লিয়ার? অ্যাক্সনের যে প্রান্তে কোষ দেহ থাকে, তার বিপরীত প্রান্ত থেকে শাখা বের হয়। আচ্ছা, অ্যাক্সনের এই প্রান্তের মধ্যে কোষ দেহ রয়েছে, এর বিপরীত প্রান্ত কোনটা? এইটা, এই যে বিপরীত প্রান্ত, এইটা। এই বিপরীত প্রান্তে কি হয়? মানে শাখা প্রশাখা বের হয়, ঠিক আছে? সাধারণত একটি নিউরনে একটি মাত্র অ্যাক্সন থাকে। এই যে নিউরনটা সমগ্রটা, এটার মধ্যে জাস্ট এই একটা অ্যাক্সনই থাকবে, এর বেশি হবে না, একটা অ্যাক্সনই থাকবে। ক্লিয়ার? আচ্ছা, দেন আমরা নেক্সটে যাই। দেখো, নেক্সটে যদি আমরা যাই, তারপর কি দেখো, এদের দ্বারা স্নায়ুতারণা নিউরনের দেহের দিকে পরিবাহিত হয়। আচ্ছা, একটি আচ্ছা দেখো, এখন আমরা দেখবো ড্যানড্রন। হ্যাঁ, ড্যানড্রন বিষয়টা কি আমরা এটা দেখবো। দেখো, ড্যানড্রন কোষ দেহের চারদিকে উৎপন্ন শাখাগুলোকে ড্যানড্রন বলে। সো এটা তো তোমার কোষ দেহের চারদিকে এই যে উৎপন্ন শাখা প্রশাখাগুলো, এগুলাকে কি বলে? ড্যানড্রন। হ্যাঁ, এগুলাকে বলে ড্যানড্রন। এগুলাকে আমরা কি বুঝলাম? ড্যানড্রন বলে। এগুলো বেশি লম্বা হয় না, ড্যানড্রন গুলা দেখো বেশি লম্বা হইতেছে না। ড্যানড্রন থেকে সৃষ্ট শাখাগুলোকে ড্যানড্রাইট বলে। এই যে এইটা তো তোমার ড্যানড্রন। এখন এই ড্যানড্রনটা থেকে এই যে দেখো শাখা প্রশাখা তৈরি হইতেছে, এই যে শাখা প্রশাখা তৈরি হইতেছে, শাখা প্রশাখা। সো এগুলো হচ্ছে ড্যানড্রাইট।
ড্যানড্রাইট, বুঝছে ভাইয়া? ড্যান্ড্রন থেকে উৎপন্ন শাখা প্রশাখাগুলোকে ড্যানড্রাইট বলে, আর ড্যান্ড্রন কি কুচদেহ থেকে উৎপন্ন শাখাগুলোকে ড্যান্ড্রন বলে, আর ড্যান্ড্রন থেকে উৎপন্ন শাখা প্রশাখাগুলোকে ড্যানড্রাইট বলে। ওকে, আচ্ছা দেন দেখো এদের দ্বারা স্নায়ু তাড়না। এখন স্নায়ু তাড়না বলতে কি বোঝায়? মূলত স্নায়ু তাড়না বলতে বোঝায় সিগন্যালগুলা মূলত যে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, ওইটা হচ্ছে স্নায়ু তাড়না। এদের দ্বারা স্নায়ু তাড়না নিউরনের দেহের দিকে পরিবাহিত হয়। সো নিউরন, হ্যাঁ নিউরন, এই যে নিউরনের দেহের দিকে এভাবে পরিবাহিত হয় স্নায়ু তাড়নাগুলো। আচ্ছা, একটি স্নায়ু কোষের অ্যাক্সন অন্য একটি স্নায়ু কোষের ডেনড্রাইটের সাথে মিলিত হওয়ার স্থানকে সিনপস বলে। এইটাও ভাইয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে সিনপেস কাকে বলে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা সো আমরা এখন এই লাইনটা দেখি। একটি স্নায়ু কোষের, ধরো এই যে স্নায়ু কোষ বা নিউরনের, হ্যাঁ তোমার ডেনড্রাইটটা কোনটা? এই যে ডেনড্রাইট গুলা এগুলা না, এইগুলা ডেনড্রাইট না, এগুলা ডেনড্রাইট না। এখন এই ডেনড্রাইটের সাথে এই নিউরনের কি হইতাছে? এই যে অ্যাকশন গুলা দেখো মিলিত হইছে, এই যে মিলিত যে স্থানটা, এইটাকে বলে সিনপস। এটাকে কি বলে ভাইয়া? সিনপস। হ্যাঁ, এগুলাকে বলে সিনপস। এগুলাকে ভাইয়া কি বলে? সিনপস। ওকে, সিনপস বলে। মিলিত যে স্থানটা, অ্যাকশন এবং ডেনড্রাইটের মিলিত যে স্থানটা, এটাকে সিনপস বলে। সিনপসের মাধ্যমে স্নায়ু তাড়না এক স্নায়ু কোষ থেকে অন্য স্নায়ু কোষে পরিবাহিত হয়। ধরো এখান থেকে এই যে সিগন্যালটা এভাবে পৌঁছাবে। আমরা তো ওই যে তোমার, আমি যদি আবার দেখাই হিউম্যান নার্ভাস সিস্টেমটা, আসে না কেন? আচ্ছা, আমি যদি দেখাই এই যে হিউম্যান নার্ভাস সিস্টেমটা, এই যে একটু অফ করি, এই যে সুতার মতো অংশগুলা, এগুলা তো তোমার এই যে নিউরন বা স্নায়ু তন্তু, ঠিক আছে? এগুলা মূলত ওই যে আমি যে দেখাইছি না, ওইগুলা মূলত মূল যে নিউরনটা ওইটা এভাবে, এটা তো আপাতত একটা তোমার এই যে চিত্রের মাধ্যমে দেখাইছে। সো ওই স্নায়ু কোষগুলা বা নিউরন গুলা একটার সাথে একটা এভাবে লেগে এরকম তোমার স্নায়ু তন্তু তৈরি করছে, ঠিক আছে? সো আমরা একটু ফুলটা দেখি। এই যে দেখছো মস্তিষ্ক এবং মেরুরজ্জুর সাথে সবগুলা কানেক্টেড, স্নায়ুতন্তু বা নিউরন গুলা এই যে সব অংশে কানেক্টেড। ওকে, তোমার ব্রেনটা হচ্ছে মেইন, স্নায়ুতন্ত্রের ব্রেন মেইন। হ্যাঁ, আচ্ছা এগুলো তো জানি, ফুসফুস। আচ্ছা, সবগুলোর সাথে কানেক্টেড কিন্তু এই স্নায়ুতন্তুগুলা। আচ্ছা আচ্ছা, তারপর দেখো, সো এইটা দেখলাম। আচ্ছা, উদ্দীপনা বহন করা, প্রাণীদেহের ভিতরে ও বাইরে পরিবেশের সাথে সংযোগে রক্ষা করা, প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের মধ্যে কাজের সমন্বয় সাধন করা, মস্তিষ্কে স্মৃতি ধারণ করা, চিন্তা করা, বিভিন্ন কাজের নির্দেশ দেওয়া ও পরিচালনা করা হচ্ছে নিউরনের কাজ। বুঝছি? আচ্ছা, আমি তোমাদের একটা এক্সাম্পল দিই। ধরো একটা আপেল আমি এখানে আনি না, আমি খাবো। সো আমি যে আপেলটা খাবো, এটা আমার এই সিগন্যালটা, আমার হাতের মধ্যে আপেল আছে, আপেলটা খাবো, এই সিগন্যালটা আমার কি বলে নিউরন বা স্নায়ু তন্তুর মাধ্যমে এটা কিন্তু আমাদের মস্তিষ্কের মধ্যে পৌঁছে যায়। ঠিক আছে, মস্তিষ্কে পৌঁছে যাওয়ার পর কি হচ্ছে ঘটনাটা? মস্তিষ্ক তখন সিদ্ধান্ত নেই যে আপেলটাকে এখনই সে খেয়ে ফেলবে। হ্যাঁ, তখন এই যে সিগন্যালটা, সেটা কিন্তু তোমার এই যে হাতের মধ্যে এই যে পেশির মধ্যে পাঠায় সিগন্যালটা, ওই স্নায়ু তন্তুর মাধ্যমে বা নিউরনের মাধ্যমে পৌঁছানোর পরে যে আমাদের হাতের পেশি তখন কাজ করে, দেন আমরা মানে খাই আর কি। হ্যাঁ, আপেলটা খাবো তখন। বাট আরেকটা বিষয়, আমি তো আমার ব্রেনটাকে শান্তি দিই না, আমার ব্রেনও আমার উপর অনেক মানে কমপ্লেন করে। বুঝছো, আমার ব্রেনটাকে কেন শান্তি দেয় না? যেমন আমি তখন ভাবতেছি না, আমি তো তোমার আপেলটা খাবো না, আমি আপেলটা বেডের মধ্যে শুয়ে খাবো, এভাবে বেডের মধ্যে শুয়ে আপেলটাকে খাবো। পরে সাথে সাথে ব্রেন কি করে, এইটা আবার মস্তিষ্কে সিগন্যালটা পাঠিয়ে দিই। মস্তিষ্ক তখন বলে আচ্ছা ঠিক আছে, বেডের মধ্যে শুয়ে খাবা, তাহলে বেডের মধ্যে এভাবে শো। এই যে এখানে থাকা স্নায়ু যে তোমার এই যে স্নায়ু তন্তুগুলা, তখন এইটা এভাবে সিগন্যাল পৌঁছে যায়, দেন শুই। বাট তখন আবার চিন্তা করলাম না, আমি শুয়ে খাবো না, আমি এখন টিভিটা চালাবো, টিভিটা চালাইয়া কার্টুন চালাইয়া দেন খাবো। ঠিক আছে, মোটু পাতলু চালাইয়া খাবো, মোটু পাতলু একদিক দিয়ে দেখবো, আরেক দিক দিয়ে তোমার ওই যে আপেলটা খাবো কামড়িয়ে। দেন ওইটা আবার সিগন্যাল ব্রেনের কাছে পৌঁছে যায় যে মোটু পাতলু দেখবে, দেন আপেলটা তখন চিবাই খাবে।
ব্রেন বলে বাবা এবার আমাকে উদ্ধার কর, আপাতত খা আপেলটা। হ্যাঁ, সো এইভাবে আমি আমার ব্রেনকে প্যারা দিই বেশি। আর মূলত তোমাকে কেন এক্সাম্পলটা দিছি, এই ব্রেনটা মূলত আমাদের স্নায়ুতন্ত্রটা নার্ভাস সিস্টেমটা এইভাবে মূলত কাজ করে। বুঝতে পারছি নার্ভাস সিস্টেম কিভাবে কাজ করে? সবকিছু মানে বেশিরভাগ প্রসেসিংটা হয় ব্রেন থেকে। আমাদের কোন একটা মানে বাহিরের যে কোনো পরিবেশে কোন একটা কিছু বা আমি যে তোমাদের দেখতেছি, হ্যাঁ, ওইটাও তোমার প্রথমে আমাদের চোখের মধ্যে থাকে স্নায়ুতন্ত্র, মানে আশেপাশে ছড়াই ছিটে থাকে এই স্নায়ুতন্ত্রগুলা। হ্যাঁ, ব্রেনের মধ্যে সিগন্যালটা পৌঁছে দিই, ব্রেন তখন ডিসাইড নেই যে কি বলবো, আমি তোমাদেরকে কি বলবো। তখন এই যে সিগন্যালটা আমার মুখের পেশির মধ্যে, ঐচ্ছিক পেশির মধ্যে আসে, দেন আমি তোমাদের ওই নির্দেশনাটা দিই। সবকিছু ব্রেন কন্ট্রোল করতেছে, ঠিক আছে? সো এইভাবে মূলত কাজগুলো আমাদের হচ্ছে আর কি। আচ্ছা, সো বুঝছো আমি আমার ব্রেনকে কত প্যারা দিই। এভাবে খাবো না, ওভাবে খাবো, ওভাবে খাবো না আরেকটু করে খাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো তারপর আমরা দেখো এই যে স্নায়ুতন্ত্রের উদ্দীপনা বহনের প্রবাহ চিত্র কিভাবে মূলত এই যে উদ্দীপনা বলতে তোমার ওই যে ধরো আমি চোখ দিয়া কোন একটা ফুলকে দেখলাম, হ্যাঁ, চোখ দিয়ে একটা ফ্লাওয়ার দেখলাম, এখন আমি চিন্তা করতেছি ফ্লাওয়ারটাকে কি ছিড়বো নাকি ছিড়বো না, এটা সিগন্যালটা ব্রেনের কাছে পৌঁছে যায়। তখন ব্রেন বলে আরে বেটা ছিড়বি নাকি ছিড়বি না। তখন আমাদের এই হাতের মধ্যে তোমার ওই হাতের যে ঐচ্ছিক পেশি ওইটার মধ্যে সিগন্যালটা আসে, এই ফুলটাকে ছিড়বো নাকি ছিড়বো না। বরাবর বললাম না থাক ছিড়বো না, তখন হাতটা আবার ব্রেনের কাছে মানে তাৎক্ষণিক মানে মিলি সেকেন্ডের কম সময় ব্রেনের কাছে আবার সিগন্যালটা পৌঁছে যায়, পৌঁছে বলে আচ্ছা এখন তখন আর ওই পেশিটা আর কাজ করে না, ঠিক আছে, মানে পেশিটার মধ্যে চলে যায় আর কি সিগন্যালটা, দেন পেশিটা এভাবে সরাইয়া আনা হয় আর কি, যে না থাক ছিড়বো না। ওকে, এভাবে কাজ করে মূলত। সো চোখ কান নাক জিহ্বা ত্বক বা কোনো কিছু খাও না, তখন এইভাবে খাবো যে জিহ্বাটা খাওয়ার আগে তোমার ব্রেনের মধ্যে পৌঁছে যায়, ব্রেন থেকে সিগন্যাল আসে, দেন আমরা খাই। ওকে, সো এরকম ধরো এখান থেকে তোমার একটা উদ্দীপনা, উদ্দীপনা সিগন্যাল, ঠিক আছে, উদ্দীপনা বা সিগন্যাল কি করে, এই যে এখানে তোমার তন্তু আছে স্নায়ুতন্ত্র বা নিউরন, হ্যাঁ, এইটা হচ্ছে তোমার সংবেদী নিউরন তন্তুর উদ্দীপনা পরিবহন। সংবেদী নিউরন মানে যে উদ্দীপনাটা তৈরি হচ্ছে এই উদ্দীপনাটাকে যখন বহন করে সে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে যেই তোমার নিউরনটা পৌঁছায় বা যে স্নায়ুকোষটা পৌঁছায় ওইটা হচ্ছে তোমার সংবেদী নিউরন। এই সংবেদী নিউরনের কাজই হচ্ছে সিগন্যালটাকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে, এই যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা মস্তিষ্কের মধ্যে পৌঁছে দেওয়া। বুঝাইতে পারছি ভাই? সো এইভাবে সংবেদী নিউরনটা কি করে সিগন্যালটাকে এভাবে একটা নিউরন থেকে আরেকটা নিউরন এভাবে তো একটার সাথে একটা লেগে থাকে, তাই না? সো এই জায়গাটা তো সিনপ্যাস, এটা আমরা বুঝলাম যে তোমার এই যে নিউরনের যে ডেনড্রাইট এবং আরেকটা নিউরনের অক্সিজেনের যে মিলিত স্থানটা ওইটাকে তোমার কি বলে, সিনপস বলে। সো এইভাবে ডাটাটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পৌঁছে, আর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে যায়, এইটার কাজটা কি করে সংবেদী নিউরন করে। সো তারপর কি হচ্ছে সংবেদী কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র তখন সে আদেশ দেয় বা আজ্ঞা দেয় যে কি করতে হবে, তখন এই মস্তিষ্কটা এই যে আজ্ঞাবাহী নিউরন তখন কি করে এই যে তোমার সিগন্যালটা এটা উদ্দীপনাটা বা সিগন্যালটা এটা পরিবহন করে, এই যে আর যে পরিবহন কাজটা করতেছে এটা হচ্ছে আজ্ঞাবাহী নিউরন বা এর কাজই হচ্ছে আজ্ঞা পালন করা, আদেশ পালন করা। সো এইভাবে এইটা তখন ওই যে আমরা যদি হাত দিয়ে কাজ করি হাতের পেশিতে চলে যাবে, চোখ দিয়ে গেলে চোখে চলে যাবে, এভাবে মূলত বিভিন্ন জায়গায় চলে যায় কাজ অনুসারে সিগন্যালটা সঠিকভাবে চলে যায়। সো এই চিত্রটা তোমরা আঁকাটা শিখবা, ঠিক আছে, অনেক সময় তোমার পরীক্ষার মধ্যে আসতে পারে। ওকে, আচ্ছা, দেন আমরা দেখি স্নায়ুতন্ত্রকে 3 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে, স্নায়ুতন্ত্রকে ভাইয়া 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ভাইয়া এই যে একটা হচ্ছে ভাইয়া কেন্দ্রীয়, এই যে একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, একটা হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র, একটা হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। বাট প্রান্তীয় স্নায়ুতন্ত্র আর স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র এই দুইটা আমাদের এই ক্লাস 8 লেভেলে শেখার দরকার নেই, আমাদের ক্লাস 8 লেভেলে জাস্ট কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র জানলে এনাফ, 9 10 হয়তো বা তোমরা বাকিগুলা জানবা। সো বুঝছো? সো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের পার্ট হচ্ছে এই যে ব্রেইনটা, আর এই যে মেরুদণ্ডটা, এই যে মেরুদণ্ডটা, এই দুইটা হচ্ছে তোমার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ। আচ্ছা দেখি আমরা তারপর এই যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এর অংশ হলো মস্তিষ্ক ও মেরুরজ্জু। বুঝছো ভাইয়া? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ কি ভাইয়া? মস্তিষ্ক এবং মেরুরজ্জু, এই যে যেটা বললাম কেন্দ্রীয় অংশ, এই যে মস্তিষ্ক আর মেরুরজ্জু হচ্ছে এইটা মেরুদণ্ডের ভিতরে যেটা থাকে, মেরুদণ্ডের ভিতরে সুরক্ষিত থাকে মেরুরজ্জুটা। ওকে, আচ্ছা, দেন আমরা মস্তিষ্ক জিনিসটা দেখি। দেখো
মস্তিষ্ক হলো সমগ্র স্নায়ুতন্ত্রের চলক, বুঝাইতে পারছি? সমগ্র স্নায়ুতন্ত্রের চলক হচ্ছে মস্তিষ্ক। মানুষের মস্তিষ্ক করুটির মধ্যে সুরক্ষিত। মস্তিষ্ক মেনেঞ্জেস নামক পর্দা দ্বারা আবৃত। মানুষের মস্তিষ্কের প্রধান অংশ তিনটা। একটা হচ্ছে গুরু মস্তিষ্ক, গুরু মস্তিষ্ক এই যে এই অংশটা হচ্ছে উপরের পার্টটা হচ্ছে গুরু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক হচ্ছে এই যে এই পার্টটা হচ্ছে মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ বা লঘু মস্তিষ্ক এই যে এই পার্টটা পশ্চাৎ পিছনের অংশটা, দেন এইগুলা মিললাই হচ্ছে তোমার পশ্চাৎ বা লঘু মস্তিষ্ক। এইগুলো আমরা ডিটেলসে জানবো সামনে। দেখো গুরু মস্তিষ্ক, মস্তিষ্কের প্রধান অংশ হলো গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম। আচ্ছা তোমাদের চিত্রে ভিজুয়ালি দেখাই জিনিসটা। সো দেখো আমরা যদি চিত্রের মাধ্যমে দেখি এই যে এটা হচ্ছে তোমার মস্তিষ্কটা, আর উপরের পার্টটা এই যে তোমার এই যে উপরের যে পার্টটা এটা হচ্ছে তোমার গুরু মস্তিষ্কের পার্ট। আর গুরু মস্তিষ্কে দেখো তোমার দুইটা অংশে বিভক্ত। এই যে গুরু মস্তিষ্কের ভাইয়া দুইটা অংশে বিভক্ত। এই যে এটা একটা পার্ট, এটা বাম খণ্ড, এটা ডান খণ্ড আর কি। আর এটা এই যে দেখো এটা তোমার ধূসর বর্ণের। ওকে, সো আর আছে না একটা তথ্য হচ্ছে তোমার, আর সবকিছুই তোমার মস্তিষ্কের ক্ষেত্রে এটা এখানে স্নায়ুতন্ত্র গুলা নাই, স্নায়ুতন্ত্র দ্বারা কিন্তু এভাবে আবৃত আর কি। স্নায়ুতন্ত্র এভাবে মাঝখানে ভিতরে আছে, সব জায়গায় স্নায়ুতন্ত্র আছে। আচ্ছা, সো আমরা দেখি এই যে মস্তিষ্কের প্রধান অংশ হলো গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম। এর ডান ও বাম খণ্ডে বিভক্ত। দেখলাম এদের ডান ও বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার বলে। মানব মস্তিষ্কের সেরিব্রাল হেমিস্ফিয়ার অধিকতর উন্নত সুসংগঠিত। এই দুই খণ্ড ঘনিষ্ঠভাবে স্নায়ুতন্ত্র দ্বারা সংযুক্ত। এই যে দুইটা খণ্ড ঘনিষ্ঠভাবে স্নায়ুতন্ত্র আছে ওইগুলা দ্বারা সংযুক্ত। আর স্নায়ুতন্ত্র দেখো ফুল মস্তিষ্কটাকে ঘিরে আছে। এর উপরিভাগ দেহতলা ও ধূসর বর্ণের। উপরিভাগটা দেহতলা ধূসর বর্ণের, দেখতে ধূসর বর্ণের হয়, একে ধূসর পদার্থ বা গ্রে ম্যাটার বলে। বুঝছো? একে ধূসর পদার্থ বা কি বলে? গ্রে ম্যাটার বলে। ওকে, আচ্ছা তারপর আমরা দেখি এই যে গুরু মস্তিষ্কের অন্তঃস্তরে কেবলমাত্র স্নায়ুতন্ত্র থাকে। হ্যাঁ, স্নায়ুতন্ত্র অন্তঃস্তরে বলতে ভিতরে কেবল স্নায়ুতন্ত্র থাকে। স্নায়ুতন্ত্র রং সাদা, তাই মস্তিষ্কের ভিতরের স্তরের নাম শ্বেত পদার্থ বা হোয়াইট ম্যাটার বলে। আর উপরের অংশ হচ্ছে ধূসর, যেটা গ্রে ম্যাটার। ভিতরের অংশ শ্বেত পদার্থ বা সাদা, এই কারণে হোয়াইট ম্যাটার। শ্বেত পদার্থের ভিতর দিয়ে স্নায়ুতন্ত্র এক স্থান থেকে অন্য স্থানে যায়। ধূসর পদার্থের কয়েকটি স্তরে বিশেষ আকারে স্নায়ুকোষ দেখা যায়, মানে একেবারে ভিতরে আছে না, বিশেষ ধরনের স্নায়ুকোষ দেখা যায়। এই স্নায়ুকোষগুলো গুরু মস্তিষ্কের বিভিন্ন অংশে গুচ্ছ বেঁধে স্নায়ু কেন্দ্র সৃষ্টি করে। এগুলো বিশেষ কর্মকেন্দ্র হিসেবে কাজ করে, যেমন দর্শন, শ্রবণ, ঘ্রাণ, চিন্তা চেতনা, স্মৃতি, জ্ঞান, বুদ্ধি, বিবেক, পেশি চালনা ক্রিয়া কেন্দ্র গুরু মস্তিষ্কে অবস্থিত। এগুলো হচ্ছে গুরু মস্তিষ্কে অবস্থিত। বুঝতে পারছি? আচ্ছা, তারপর যদি আমরা দেখি সেরিব্রামের নিচের অংশ হলো থ্যালামাস ও হাইপোথ্যালামাস। এগুলো ধূসর পদার্থের পুঞ্জ। ক্রোধ, লজ্জা, গরম, শীত, নিদ্রা, তাপ, সংরক্ষণ ও চলন এই অংশের কাজ। আচ্ছা, সো সেরিব্রাম বা গুরু মস্তিষ্কটা আমরা এইটা বুঝলাম। এর নিচের একটা অংশ আছে, ওই অংশে তোমার থ্যালামাস ও হাইপোথ্যালামাস এইটা অবস্থিত। আর এটার কাজ মূলত ক্রোধ, লজ্জা, গরম, শীত, নিদ্রা, তাপ, সংরক্ষণ ও চলন এটা কাজ করে। আমরা চিত্রের মাধ্যমে দেখি। দেখো আমরা যদি থ্যালামাসটা দেখি কোথায় অবস্থিত, তাহলে আমরা দেখতে পাবো এই যে থ্যালামাস। এই যে দেখো এটা হচ্ছে তোমার ফুল মস্তিষ্কটা। হ্যাঁ, এই যে এইটা হচ্ছে তোমার থ্যালামাসটা। এই যে থ্যালামাস, এই অংশটা এই যে থ্যালামাস। এই যে থ্যালামাসটা দেখছো, গুরু মস্তিষ্ক দেন থ্যালামাসটা এই যে একটু নিচের অংশে অবস্থিত থ্যালামাসটা। এই যে দেখো। ওকে, আচ্ছা আমরা হাইপোথ্যালামাসটার অবস্থানটা দেখি। এই যে হাইপোথ্যালামাসটার অবস্থানটা দেখো, এই যে থ্যালামাসের সাথেই এই যে হাইপোথ্যালামাসটা, এই যে হাইপোথ্যালামাসটা। ওকে, আচ্ছা তারপর আমরা দেখি আর কি আছে। এখন আমরা মধ্য মস্তিষ্ক জিনিসটা দেখি। গুরু মস্তিষ্ক ও পন্সের মাঝখানে মধ্য মস্তিষ্ক অবস্থিত। আচ্ছা, গুরু মস্তিষ্কের অবস্থান তো আমাদের ক্লিয়ার, এখন পন্সের অবস্থানটা আমরা একটু জানি। দেখো পন্স কোথায় আছে দেখি। এই যে পন্স, এই যে দেখো পন্স হচ্ছে তোমার ওই যে থ্যালামাস হাইপোথ্যালামাস কিন্তু এই জায়গার মধ্যে ছিল। এই যে থ্যালামাস হাইপোথ্যালামাস এই যে এই জায়গার মধ্যে ছিল। আর পন্সটা হচ্ছে আরো একটু নিচে। এই যে এটা হচ্ছে ভাইয়া পন্সের অবস্থানটা দেখো। থ্যালামাস হাইপোথ্যালামাস এই জায়গায় ছিল, আর পন্সটা হচ্ছে নিচে। এই যে নিচে একেবারে মেরুদণ্ডটা যেখান থেকে তৈরি হয়েছে না, ওই জায়গার একটু উপরে পন্সটা। আর মেরুদণ্ডটা কিন্তু এইখান থেকে তৈরি হয়েছে। এই যে এটা হচ্ছে পন্স, এটা হচ্ছে পন্স। ওকে, সো
গুরু মস্তিষ্ক ও পন্সের মাঝখানে মধ্য মস্তিষ্ক অবস্থিত। মধ্য মস্তিষ্ক দৃষ্টি শক্তি শ্রবণ শক্তির সাথে সম্পর্কিত। এই জায়গাটা হচ্ছে মধ্য মস্তিষ্ক। ওকে, আচ্ছা আমরা যদি আবার একটু মধ্য মস্তিষ্কের অবস্থানটা দেখি, এই যে মিড ব্রেইন। ওকে, এই যে দেখো, এই যে এটা হচ্ছে মধ্য মস্তিষ্ক, এই যে মধ্য মস্তিষ্ক। ওকে, সো এটা হচ্ছে এই যে মধ্য মস্তিষ্কটা। আচ্ছা, তারপর পশ্চাৎ বা লঘু মস্তিষ্ক, এটা দেখি। পশ্চাৎ বলতে পিছনে থাকবে মস্তিষ্কটা, হ্যাঁ, বা এটার একটা নাম লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক গুরু মস্তিষ্কের নিচে ও পশ্চাতে অবস্থিত। আচ্ছা, এটা তো তোমার গুরু মস্তিষ্ক অবস্থানটা জানলাম। দেন গুরু মস্তিষ্কের কি বলছে, নিচে এবং পশ্চাতে। পশ্চাৎ বলতে এই যে পিছনের দিকে অবস্থিত। এরা গুরু মস্তিষ্কের চেয়ে আকারে ছোট, অবশ্যই ছোট। দেহের ভারসাম্য রক্ষা করা পশ্চাৎ বা লঘু মস্তিষ্কের প্রধান কাজ, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এছাড়া লঘু মস্তিষ্কের কথা বলা ও চলাফেরা নিয়ন্ত্রণ করে। আচ্ছা, সো আমরা এখন পশ্চাৎ মস্তিষ্কটা দেখবো। পশ্চাৎ মস্তিষ্কটা এই যে এখানে অবস্থিত। এই যে দেখো, এই যে এখান থেকে, এই যে এখান থেকে এখানে অবস্থিত, এইটা অবস্থিত, এইটাও কিন্তু পশ্চাৎ মস্তিষ্ক। বুঝতে পারছি? আচ্ছা, আমরা দেখি, আমরা চিত্রে ভিজুয়ালি দেখবো। সেরিবেলাম। সেরিবেলাম কি? পন্সের বিপরীত দিকে অবস্থিত খণ্ডাংশটি হলো সেরিবেলাম। এই যে পন্সের অবস্থানটা, এটা যে পন্স, এটা তো আমরা দেখছি চিত্রের মাধ্যমে, হ্যাঁ, ভিডিওতে দেখছি। সো পন্সের বিপরীত দিকে, বিপরীত বলতে কি, এই যে এই দিকটা, এই দিকটা, এটা হচ্ছে সেরিবেলাম। এটা অনেকটা ঝুলন্ত অবস্থায় থাকে এবং সেরিবেলাম ডান ও বাম দুই অংশে বিভক্ত। এটা যদি আমরা ভিজুয়ালি দেখি তাহলে দেখবো দুই অংশে বিভক্ত। দেখো, আমরা আরেকবার একটু ক্লিয়ার করি। তোমার পন্সটার অবস্থানটা আগে দেখি। এই যে পন্সটা, এই যে দেখছো কোথায় পন্সটা, এই যে পন্সটা দেখছো কোথায় পন্স। এখন আমরা এই সেরিবেলামটা দেখি। সেরিবেলাম কই? এই যে সেরিবেলামটা, এই যে দেখো সেরিবেলামটা দেখো দুইটা অংশে বিভক্ত। এই যে দুইটা অংশে বিভক্ত। আচ্ছা, লেফট সেরিবেলামে চলে গেছি। এই যে, সো এটা, এই যে এটা হচ্ছে সেরিবেলাম, এটা দুইটা অংশে বিভক্ত, দেখছো? এই যে পিছনের দিকে, আর এটা এই দিকে, আর পন্সটা আরেকবার দেখাই। পন্সটা কোন দিকে? এই যে পন্স, এই যে এটা ছিল এই দিকে, আর পন্সটা হচ্ছে এই দিকে। পন্সটা একটু সামনে, আর সেরিবেলামটা ছিল এই যে এইদিকে। সেরিবেলামটা এই দিকে, আর পন্সটা হচ্ছে এই দিকে। ওকে, আচ্ছা, সো এটা অনেকটা জ্বলন্ত অবস্থায় থেকে সেরিবেলামের ডান ও বাম দু অংশে বিভক্ত, এটা আমরা দেখলাম। আচ্ছা, দেন পন্স লঘু মস্তিষ্কের সামনে ও নিচে অবস্থিত। আচ্ছা, লঘু মস্তিষ্ক বা পশ্চাৎ মস্তিষ্ক তো ওই দিকে, আর পন্সটার অবস্থান তো আমরা অনেক ভালোভাবে জানছি। এইটা হচ্ছে পন্সের অবস্থান। সো এটা লঘু মস্তিষ্কের কি সামনে এবং নিচে অবস্থিত। একে মস্তিষ্কের যোজক বলা হয়, মানে যেটা যুক্ত করে। এটা গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ককে সুষুম্না শীর্ষকের সাথে সংযোজিত করে। সুষুম্না শীর্ষ হচ্ছে তোমার এই যে পন্সের অবস্থানটা তো জানি, এর একটু নিচে এই জায়গাটুকু হচ্ছে, এগুলো হচ্ছে সুষমা শীর্ষ। আর পন্স কি করে তোমার, পন্স কি করে, এই যে গুরু মস্তিষ্ক যুক্ত করতেছে, পশ্চাৎ কেউ যুক্ত করতেছে, মধ্য কেউ যুক্ত করতেছে এই পন্সটা। বুঝছো? অর্থাৎ এটাকে এই জন্য যোজক বলা হয় পন্সকে। সো এইটা কিন্তু তোমাদের আসতে পারে। আর সুষমনা শীর্ষকের অবস্থানটা এইটা। আচ্ছা, আমরা তারপর দেখি মেডুলা বা সুষমনা শীর্ষক। এটি মস্তিষ্কের নিচের অংশ। আচ্ছা, আমরা একটু ভিজুয়ালি দেখি। তোমার সুষমা শীর্ষক বা মেডুলা, এই যে মেডুলা, এই যে মেডুলার অবস্থানটা দেখো। এই যে দেখছো একেবারে নিচে। তোমার পন্সটা কিন্তু এইটা ছিল, পন্সটা এইটা, সেরিবেলামটা এখানে ছিল, আর এইটা হচ্ছে একেবারে নিচে, একেবারে নিচে, একেবারে নিচে যেটা, এটা হচ্ছে তোমার মেডুলা। এই যে এইটা হচ্ছে মেডুলা। আর এখান থেকেই মূলত তোমার ভাইয়া ওই যে মেরুদণ্ডটা তৈরি হয়, এখান থেকে যুক্ত হয়েছে, হ্যাঁ, এখান থেকে। সো আমরা এখন দেখি, এই যে সুষমনা শীর্ষক পন্সের নিম্নভাগ থেকে মেরুরজ্জুর উপরিভাগ পর্যন্ত বিস্তৃত। মেরুরজ্জু বলতে ওই মেরুদণ্ডটা, এর উপরিভাগ এবং পন্সের নিচে থেকে তোমার শুরু হয়েছে। অর্থাৎ একটা মস্তিষ্ককে মেরুরজ্জুর সাথে সংযোজিত করে, এজন্য সুষমনা শীর্ষককে মস্তিষ্কের বুটা বলা হয়। মস্তিষ্কের এই অংশ হৃদস্পন্দন, খাদ্য গ্রহণ ও শ্বসন ইত্যাদি কাজ নিয়ন্ত্রণ করে। বুঝছি? এই যে
খাদ্য গ্রহণ শ্বসন, এই যে এভাবেই তো, এখান থেকে তো এই যে এভাবেই তো নামে। আর এই যে অংশটা এটাই মূলত নিয়ন্ত্রণ করে হৃদস্পন্দন, খাদ্য গ্রহণ ও শ্বসন। আর সুষুম্না শীর্ষককে মস্তিষ্কের বুটা বলা হয়। এগুলো অবশ্যই কিন্তু ভালোভাবে তোমাদের মানে জেনে রাখতে হবে। ওকে, আচ্ছা, তারপর আমরা দেখি মেরুরজ্জু বিষয়টা কি। মেরুরজ্জুটা থাকে মূলত মেরুদণ্ডের ভিতরে। এটা তো তোমার মেরুদণ্ড, তাই না? এর ভিতরে তোমার মেরুরজ্জু থাকে। আচ্ছা, সো মেরুদণ্ডের মধ্যে মেরুরজ্জু সংরক্ষিত থাকে। মেরুরজ্জু ধূসর পদার্থ থাকে ভিতরে। আমরা মেরুরজ্জু ধূসর পদার্থটা কোথায় পাবো? ভিতরে। আর আরেকটা জিনিস চিন্তা করো, তোমার মস্তিষ্কের ক্ষেত্রে ধূসর পদার্থটা কোথায় ছিল? বাহিরে ছিল। বাট মেরুরজ্জুর মধ্যে ধূসর পদার্থটা ভিতরে থাকবে এবং শ্বেত পদার্থ থাকে কোথায়? বাইরে। মেরুরজ্জুর শ্বেত পদার্থটা বাইরে থাকে বাহিরে, আর ধূসর পদার্থটা থাকে কোথায়? ভিতরে। মেরুরজ্জু শ্বেত পদার্থের ভিতর দিয়ে আজ্ঞাবাহী এবং অনুভূতিবাহী স্নায়ুতন্তু যাতায়াত করে। মেরুরজ্জুর যে শ্বেত পদার্থের ভিতর দিয়ে কি করে? আজ্ঞাবাহী এবং অনুভূতিবাহী স্নায়ুতন্ত্র যাতায়াত করে। আচ্ছা, তোমাদের একটা এক্সাম্পল দেয়, বাস্তবিক এক্সাম্পল। যদি ধরো এটা একটা সুই, সুই দিয়ে তুমি যখন এভাবে হাতের মধ্যে এভাবে ঠাস করে এভাবে মিলিসেকেন্ড এরকম সময় এভাবে মানে একটা গাই দিয়ে আবার সরাই ফেলছো, তখন কি কাজ করে? এই যে গাইটা তুমি অনুভব করছো, হ্যাঁ, এই যে ব্যথাটা তুমি অনুভব করছো, এটা কিন্তু তোমার মস্তিষ্কে যাবে না, বুঝছো? কারণ এটা তাৎক্ষণিক ভাবে হয়। তাৎক্ষণিক যে ঘটনাগুলো ঘটে না, ওইটা তোমার মেরুরজ্জু মানে কাজ করে, নিয়ন্ত্রণ করে, বুঝছো? সো এই যে তুমি ব্যথাটা পাইলা, এটা তোমার এই যে স্বয়ংক্রিয়ভাবে হয়। হ্যাঁ, সো এটা তোমার মেরুরজ্জুর মধ্যে চলে যায় আর কি। হ্যাঁ, এটা মেরুরজ্জুর মধ্যে চলে যায়। সো মেরুরজ্জু, তখন মেরুরজ্জুর মধ্যে তোমার এই যে এরকম স্নায়ুতন্ত্র আছে, সো ওইখানে অনুভূতি জায়গায় বা ওইখানে সিগন্যালটা পৌঁছাই দেন। সাথে সাথে আমাদের এখানে যে পেশিগুলো আছে না, ওইখানে তোমার সিগন্যালটা মেরুরজ্জু থেকে কিন্তু ট্রান্সফার হয়। সো তারপর আমরা হাত সাথে সাথে মিলি সেকেন্ডের কম সময় আমরা হাত কিন্তু মানে সরিয়ে নিই, বুঝছো? সো এরকম আর কি। বা মশা কামড়ালেও কিন্তু আমরা এই ঘটনাটা ঘটাই। আর আরেকটা বিষয় দেখো, এখানে এই যে এখানে আছে না মেরুরজ্জু, মূলত এই যে এখানে থাকে, এই যে এখানে, এই যে এটা তো মেরুদণ্ড। মেরুদণ্ড বলতে হাড়ের ভিতরে তোমার মেরুরজ্জু গুলা থাকে। আচ্ছা, তারপর দেখো প্রতিবত্র চক্র। তারপর দেখো প্রতিবত্র ক্রিয়া। মশা কামড়ালে তুমি যে মশার কামড় অনুভব করেছো তা হয় স্নায়ুর উদ্দীপনার জন্য। স্নায়ুর উদ্দীপনার জন্য। আচ্ছা, স্নায়ুর উদ্দীপনার জন্য তো সবকিছু হয়। প্রতিবত্র ক্রিয়া ঘটে স্নায়ুর তাড়নার তাৎক্ষণিক কার্যকারিতার ফলে। এই যে স্নায়ুর তাড়নার তাৎক্ষণিক, এই যে বিষয়টা দেখছো, তাড়না বলতে তোমার সিগন্যালটা আর কি, আর তাৎক্ষণিক বলতে ঠাস, হঠাৎ করে। সো এরকম স্নায়ু তাড়না যখন হঠাৎ করে হবে, তাৎক্ষণিক হবে, ওইটার কার্যকারিতার ফলে মূলত প্রতিবত্র, হ্যাঁ, প্রতিবর্ত ক্রিয়াটা হয়। স্নায়ু তাড়না কি? স্নায়ুর ভিতর দিয়ে যে সংবাদ বা অনুভূতি প্রবাহিত হয় তাকে স্নায়ু তাড়না বলে। স্নায়ুর ভিতর দিয়ে যে সংবাদ বা অনুভূতিটা প্রবাহিত হয় ওইটাই স্নায়ু তাড়না বলে। এটা ইম্পর্টেন্ট। মশা বসলে স্নায়ুর গ্রাহক প্রান্তের উদ্দীপক হলো মশা। সো এটা আমরা চিত্রের মাধ্যমে দেখবো, আপাতত বুঝি। মশা ধরো আমার এখানে এই ত্বকে বসলো, এখন এই যে মশাটা বসলো, এর গ্রাহক প্রান্ত এটা হচ্ছে তোমার মশা। এর উপস্থিতি অনুভব করার সঙ্গে সঙ্গে কোষ প্রান্তরে সারা জাগে। ধরো মশাটা এখানে বসলো, আমি কিন্তু মানে বুঝছি। সো কোষ প্রান্তরে এই সিগন্যালটা এটা কিন্তু তোমার মেরুরজ্জুর মধ্যে চলে যাবে। সো আমরা তখন মশাটিকে মেরে ফেলি অথবা তাড়িয়ে দিই। এ সকল ক্রিয়া যেন অজ্ঞাতসারে আপনা আপনি হয়ে থাকে। এরূপ যে ক্রিয়া অনুভূতির উত্তেজনা দ্বারা উৎপন্ন হয়, মস্তিষ্ক দ্বারা চালিত হয় না, তাকে প্রতিবত্র ক্রিয়া বলে। এই যে ইম্পর্টেন্ট, প্রতিবত্র ক্রিয়াটা কাকে বলে? যেই ক্রিয়াটা মূলত তোমার মস্তিষ্কে যায় না, আমাদের অনুভূতির দ্বারা এটা সম্পূর্ণ হয়ে যায়। সো এটা হচ্ছে প্রতিবত্র ক্রিয়া, বুঝছি আমরা? আচ্ছা, দেখো এই যে প্রতিবত্র চক্রের 5টি অংশ। একটা হচ্ছে গ্রাহক অঙ্গ। আচ্ছা, গ্রাহক অঙ্গ কোনটা? এই যে দেখো এখানে ধরো ত্বকের মধ্যে মশাটা বসলো, এই যে মশাটা বসছে, এটা হচ্ছে তোমার গ্রাহক অঙ্গ। এটা হচ্ছে গ্রাহক অঙ্গ। মশা বসার স্থানটা কি? গ্রাহক অঙ্গ, বুঝছি? আরেকটা হচ্ছে ভাইয়া অনুভূতিবাহী স্নায়ু। সো অনুভূতিবাহী স্নায়ুটা কি? মশাটা তো এখানে বসলো আমার এই যে ত্বকের মধ্যে, দেন এখানে তোমার অনুভূতিবাহী স্নায়ু আছে। এটা কি করে? এটা মূলত সিগন্যালটাকে এভাবে তোমার মেরুরজ্জুর মধ্যে পাঠিয়ে দেয়, যেহেতু এটা তাৎক্ষণিক ভাবে হয়। সো মেরুরজ্জুর মধ্যে এটা পাঠিয়ে দেয়। দেন প্রতিবত্র কেন্দ্র। প্রতিবত্র কেন্দ্র বলতে এই যে মেরুরজ্জুটা, মেরুরজ্জু, ঠিক আছে? এই যে মেরুরজ্জুটা হচ্ছে তোমার প্রতিবত্র কেন্দ্র। আরেকটা হচ্ছে আজ্ঞাবাহী স্নায়ু। আজ্ঞাবাহী স্নায়ু বলতে আদেশ পালন করে যেটা, আজ্ঞা পালন করে যেটা। সো মেরুরজ্জু তখন কি করে? এই সিগন্যালটা প্রসেসিং করে দেন আজ্ঞাবাহী স্নায়ুর মাধ্যমে তোমার পেশি আছে না, পেশি ঐচ্ছিক পেশি, ওইটার মধ্যে ধরো আমার হাতের পেশির মধ্যে পাঠিয়ে দিছে আর কি। সো এটা হচ্ছে আজ্ঞাবাহী স্নায়ু। আর সারা প্রদানকারী অঙ্গ হচ্ছে তোমার ওই যে হাতের যে পেশিটা, ওইটা হচ্ছে সারাবাহী।
সারা প্রদানকারী অঙ্গ আর কি। সো হাতের মধ্যে যখন ওই সিগন্যালটা পৌঁছায় তখন আমরা কি করি, হাত দিয়ে মশাটাকে তাড়িয়ে দিই অথবা মশাটাকে মেরে ফেলি। এটাই মূলত তোমার প্রতিবত্র চক্রের কাজটা, বুঝছি। আচ্ছা, দেন দেখো এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে, হাতের চামড়ায় পিন ফুটা মাত্র অনুভূতিবাহী স্নায়ু তন্তু পিন ফুটার যন্ত্রণা গ্রহণ করে। এই যন্ত্রণাদায়ক তাড়না অনুভূতিবাহী স্নায়ুতন্ত্রের মাধ্যমে মেরুরজ্জুতে পৌঁছে, কিন্তু ওই একই তাড়না অনুভূতিবাহী স্নায়ুকোষ থেকে আজ্ঞাবাহী স্নায়ুতে প্রবাহিত হয়। স্নায়ু তাড়না আজ্ঞাবাহী কোষে পৌঁছা মাত্র পেশিতে প্রেরণ করে, ফলে পেশি সংকুচিত হয় এবং যন্ত্রণার উৎস থেকে হাত সরিয়ে নেয় বা সরিয়ে দিই, বুঝছি আমরা। তোমার আমার হাতের মধ্যে ধরো এরকম একটা তোমার কি বলে পিন এরকম একটা পিন মানে কেউ ফুটাই দিল, ঠিক আছে, তখন আমরা সাথে সাথে কি করি, হাতটা কিন্তু সরাই নিই। কেন সরাই নিই, তোমার ওই যে তোমার পিনের যে যন্ত্রণাটা ওইটা কিন্তু তোমার অনুভূতিবাহী যে স্নায়ুতন্ত্রটা আছে না, অনুভূতিবাহী স্নায়ুতন্ত্রের মাধ্যমে আমাদের মস্তিষ্ক মেরুরজ্জুর মধ্যে পৌঁছে যায়। এগুলো কিন্তু মস্তিষ্কে হবে না, তাৎক্ষণিক যে ঘটনাগুলো ঘটবে ওইগুলো মেরুরজ্জুর কাজ। সো মেরুরজ্জু কি করে, মেরুরজ্জুর মধ্যে এটা চলে যায়। তারপর কি হয়, মেরুরজ্জু কি করে, সিদ্ধান্ত নিয়ে আজ্ঞাবাহী স্নায়ুর মাধ্যমে সে আমার হাতের যে পেশি না, পেশির মধ্যে পৌঁছে দিই সিগন্যালটা, দেন আমরা সাথে সাথে কি করি, হাতটা সরাই নিই। সো এইটা এভাবে কাজ করতেছে। আচ্ছা, দেন সর্বশেষ আমরা রেচনতন্ত্রে আসি। রেচনতন্ত্র, সর্বশেষ ভাই আমরা রেচনতন্ত্রে আসি। দেখো এই যে আমরা নাক দিয়ে নিঃশ্বাস ছাড়ি, অতি গরমে ঘা ঘামে, তারপর এগুলো রেচন পদার্থ। রেচন পদার্থ হলো সেই সব পদার্থ যেগুলো দেহের জন্য ক্ষতিকর, অপ্রয়োজনীয়। রেচন বলতে দেহের বজ্র পদার্থ নিষ্কাশন ব্যবস্থাকে বোঝায়, বুঝছি। রেচন পদার্থ বলতে বজ্র পদার্থ নিষ্কাশন ব্যবস্থাকে বুঝি। আচ্ছা, আমরা যদি এই যে এটা রেচন পদার্থের এক্সাম্পল, দেখো ভিডিওটা, সে খাইলো নালীর মাধ্যমে খাবারটা, এই যে পাকস্থলীতে গেল, দেন পাকস্থলীর বিভিন্ন ক্রিয়া রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে খাবারটা ভেঙে গেল, ভেঙে যাওয়ার পর এর যে উপাদানটা, পুষ্টিকর উপাদানটা সারা শরীরে, এই যে দেখো সারা শরীরে পুষ্টি উপাদানটা পৌঁছে যাবে আর কি, বুঝছো। পৌঁছে যাওয়ার পর তোমার এর যে অপ্রয়োজনীয় বা বজ্র পদার্থটা অপ্রয়োজনীয় বা বজ্র যে পদার্থটা, এটা কিন্তু মানে চলে যাবে বাহিরে। সো এটাই হচ্ছে রেচন, বুঝছি, এটাই হচ্ছে রেচন, ক্লিয়ার। আচ্ছা, তারপর বিপাকের ফলে পানি, কার্বন ডাই অক্সাইড, ইউরিয়া প্রভৃতি দূষিত পদার্থ দেহে প্রস্তুত হয়। এগুলো নিয়মিত ত্যাগ না করলে স্বাস্থ্যহানি ঘটে। এইসব দূষিত পদার্থ দেহের মধ্যে জমে বিষক্রিয়া দেখা দিয়ে এবং এর ফলে মৃত্যু ঘটতে পারে। এ সকল বজ্র পদার্থ প্রধানত নিঃশ্বাস, বায়ু, ঘাম এবং স্নেহের মূত্রের মাধ্যমে নিঃশ্বাস, ঘাম এবং মূত্রের সাথে দেহের বাইরে চলে যায়, বুঝছি। আচ্ছা, তারপর ফুসফুস, চর্ম, বৃক্ক, এই তিনটি হচ্ছে রেচন অঙ্গ। হ্যাঁ, ফুসফুস হচ্ছে এইটা, দেন বৃক্ক বা কিডনি হচ্ছে এইটা, ওকে। আর চর্ম বলতে তোমার ত্বক বা চামড়া বুঝি। সো এই তিনটা হচ্ছে প্রধান রেচন অঙ্গ, ওকে। দেন দেখো কার্বন ডাই অক্সাইড ফুসফুসের মাধ্যমে এবং লবণ জাতীয় ক্ষতিকর পদার্থ চর্মের মাধ্যমে বের হয়। আচ্ছা, বৃক্কের মাধ্যমে বা কিডনির মাধ্যমে দেহের নাইট্রোজেন যুক্ত তরল, এগুলো কিন্তু এমসিকিউর মধ্যে আসবে, ভালোভাবে পড়বা। দূষিত পদার্থ পরিত্যক্ত হয়। মূত্রের মাধ্যমে দেহের শতকরা 80% নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থ পরিত্যক্ত হয়। তাই বৃক্কই প্রধান রেচন অঙ্গ বলে বিবেচিত। এটা কিন্তু ধরো এমসিকিউর মধ্যে মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমার এই যে ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তোমার 80% নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থ গুলা তোমার এই যে মূত্রের মাধ্যমে তোমার পরিত্যাগ হয় আর কি। আর বৃক্কই মূলত প্রধান রেচন অঙ্গ, এটা আসে বৃক্কই প্রধান যে রেচন অঙ্গ এটা। আচ্ছা, তারপর যে তন্ত্র রেচন কার্যে সহযোগিতা করে তাকে রেচন তন্ত্র বলে, বুঝছো। সো এই ক্লাসটা অবশ্যই ভালোভাবে মনোযোগ সহকারে করবা। আর এইটার যে তোমার নোটগুলা সব নোট গ্রুপে পেয়ে যাবা, বুঝছো। নোট সবকিছু পেয়ে যাবে, পিডিএফ সহ এভরিথিং, ওকে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটা চ্যাপ্টার নিয়ে হাজির হব। আর এইটার তোমার টাইপ ভিত্তিক সিকিউ, তারপর শর্ট কোশ্চেন, এভরিথিং সবকিছু টোটালি পেয়ে যাবো, ওকে। সো ধন্যবাদ সবাইকে, টেক কেয়ার।